আজ আবারও আমরা একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই ক্লাসে আমরা কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এইগুলো আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি যতটা পারবো অতিরিক্ত তথ্যাবলী দেওয়ার চেষ্টা করব এবং যেগুলো আপনাদের কাছে নতুন বলে মনে হবে সেইগুলোকে অবশ্যই নোট করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর আপনাদের যেটা মন্তব্য সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন আমরা শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? সন্ন্যাসীদের প্রধান নেতা কে ছিলেন? তোমরা একটু নিজেরা বলার চেষ্টা করো। দেখো, সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন মজনু শাহ। ঠিক আছে, তারপর আরেকটা আরেকটা কথা, কিছু কিছু আগে আমি একটা কোশ্চেন দেখেছিলাম যে এই যে তিতুমির, এই তিতুমিরের আসল নাম কি, সেটা একবার কোনো কোশ্চেনে আমি দেখেছিলাম। তো এটার আসল নামটা একটু বলে দাও তোমরা। এর আসল নাম হলো, তোমরা মনে মনে চিন্তা করো, আমি বলে দিচ্ছি, মীর নিসার আলী। মীর নিসার আলী। ঠিক আছে। বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিত এর রচয়িতা কে? বুদ্ধচরিত কে লিখেছিল বলো? অশ্ব ঘোষ। বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ। বুদ্ধ চরিত অশ্ব ঘোষ। ঠিক আছে। আর কৌটিল্য, কৌটিল্যের আর এক অপর নাম কি? বিষ্ণুগুপ্ত। আর বিষ্ণুগুপ্তের লেখা অনেক বই রয়েছে, অর্থশাস্ত্র। সেখানে কিসের ব্যাপারে বলা আছে? যে কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে ধননন্দকে হারিয়ে পরাজিত করে কিভাবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল এবং তারই পরামর্শে সেটা করতে পেরেছিল। তো কৌটিল্য আর বিষ্ণুগুপ্ত একই লোক, তো এটাতে কনফিউজ হয়ে না। আর এই যে বিক্রমাঙ্ক দেবচরিত কে লিখেছে? বিলহন। বিলহনের লেখা হচ্ছে বিক্রমাঙ্ক দেবচরিত। আর অশ্বঘোষের তো আমরা দেখলাম বুদ্ধচরিত। পরবর্তী কোশ্চেন, কোন সম্রাট উত্তর পশ্চিম ভারতের জন্য খারষ্ঠী লিপি ব্যবহার করতেন? লিপি ব্যবহার করতেন মানে যে কোন, এর মধ্যে কোন সম্রাট যখন উত্তর পশ্চিম ভারতে কোনো শিলালেখ লিখতেন, তিনি নিজের ব্যাপারে লিখতেন বা রাজ্যের ব্যাপারে যখন লিখতেন, তখন শিলার উপরে যখন খোদাই করতেন, তখন কোন ভাষাতে তিনি লিখতেন? এটা পার্টিকুলারলি বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের কথা, পাঞ্জাব, ওই সমস্ত যে জায়গাগুলো, এখনকার দিনে যেটা পাকিস্তান, এই সমস্ত জায়গাগুলোতে এই ধরনের ভাষা ব্যবহার করতেন। তো এটা ছিল কে? অশোক। অশোক সাধারণত যে অন্যান্য অঞ্চলে ব্রাহ্মী ভাষায় বেশি ব্যবহার করে থাকতেন, কিন্তু উত্তর পশ্চিম অঞ্চলে তিনি খারষ্ঠী ভাষাও ব্যবহার করতেন। ঠিক আছে। কোন সুলতানের উৎসাহে রাজতরঙ্গিনী এবং মহাভারত ফরাসিতে অনুবাদ করা হয়েছিল? দেখো, রাজতরঙ্গিনী লিখেছিলেন কে? কলহন। রাজতরঙ্গিনী লিখেছিল কে? কলহন। আর এটাকে ফার্সি ভাষায় অনুবাদ করিয়েছিল কে? এই জৈনুল আবেদিন। মহাভারতকেও তিনি ফরাসি ভাষাতে অনুবাদ করিয়েছিলেন এই জৈনুল আবেদিন। এই জৈনুল আবেদিনকে কি বলা হয়? জৈনুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। এই জৈনুল আবেদিনকে কি বলা হয়ে থাকে? কাশ্মীরের আকবর। আর এই যে আলাউদ্দিন হোসেন শাহ, এই আলাউদ্দিন হোসেন শাহকে কি বলা হয়? বাংলার আকবর বলা হয়ে থাকে। ঠিক আছে, বাংলার আকবর বলা হয়ে থাকে। পাইবস কথার অর্থ কি? পাইবস কথার অর্থ কি? পাইবস কথার অর্থ হচ্ছে পদদ্বয় চুম্বন করা, পাটাকে চুমু খাওয়া। ঠিক আছে। এই পাইবস যে প্রথা কে চালু করেছিল জানো? এই চালু করেছিল বলবন। এটা চালু করেছিল বলবন। এই বলবন একসাথে দুটো প্রথা চালু করেছিল, সিজদা এবং পাইবস। সিজদা যেটা করেছিল সেটার অর্থ হচ্ছে মাথা নত করে প্রণাম করা, স্যার ঝুকানা। সিজদা মানে হলো স্যার ঝুকানা। আর পাইবস হচ্ছে পদদ্বয় চুম্বন করা। পাইবস হচ্ছে কি? পদদ্বয় চুম্বন করা। তো সিজদা, পাইবস বলবনের প্রচলিত একটি প্রথা ছিল। ঠিক আছে। আর ইনি কোন বংশের রাজা ছিলেন? দাস বংশের একজন রাজা ছিলেন। জাপ্তি প্রথার উদ্যোক্তা কে ছিলেন? জাপ্তি প্রথার উদ্যোক্তা কে ছিলেন?
জাপ্তি প্রথার উদ্যোক্তা ছিলেন, বলো তোমরা? আকবর। আকবর ছিল জাপ্তি প্রথার উদ্যোক্তা। অ্যাকচুয়ালি টোডরমল এই সমস্ত বিষয়গুলোকে দেখতো। তা টোডরমল ছিল তার যে ফাইন্যান্স মিনিস্টার ছিল তার, টোডরমল, এবং সে তহসলার সিস্টেম চালু করেছিল। আরও অন্যান্য যে অর্থনীতি সম্পর্কিত যে ব্যবস্থাগুলো সেগুলো সেই টোডরমলই দেখাশোনা করে থাকতো। ঠিক আছে। তারপর শেরশাহ সম্পর্কে কি জানো বল? শেরশাহ দাম, রুপি এসব চালু করেছিল, ঘোড়ায় পিঠে চড়ে ডাক ব্যবস্থা চালু করেছিল, তারপর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড চালু করেছিল। আর সিকান্দার লোদি তো কবিরকে হত্যা করার চেষ্টা করেছিল, এবং সে সিকান্দারি গজ নামক একটি নতুন মাপন পদ্ধতি সে চালু করেছিল। হ্যাঁ, আর লোদি বংশের একজন রাজা ছিলেন, উল্লেখযোগ্য রাজা ছিলেন তিনি। বেশ। তারপর রেহেলা রচয়িতা হলেন। রেহেলা কে রচনা করেছিলেন? রেহেলা, কিতাবুল রেহেলা কথা এখানে বলা হয়েছে। দেখো, কনফিউশন হয় এখানে দুটো বই নিয়ে। অনেকে কিতাবুল রেহেলা আর কিতাবুল হিন্দ দুটোকে গুলিয়ে ফেলে। তো আমি এখানে যেটা প্রবলেম হয় লোকের, সেটাই আমি এখানে বলে দিচ্ছি। কিতাবুল রেহেলা যদি বলা হয়, কিতাবুল রেহেলা যদি লেখা থাকে রেহেলা, তাহলে হবে ইবন বতুতা। কি হবে? ইবন বতুতা। কিন্তু কিতাবুল হিন্দ যদি লেখা থাকে, কিতাবুল হিন্দ, তাহলে হবে কি? আবু রৈহান আল বিরানি। ঠিক আছে, অল বিরনি। তো এটা মাথায় রাখবে যে রাহেলা হলে ইবান বতুতা আর কিতাবুল হিন্দ হলে অল বিরনি। তো এখানে উত্তর হবে কি? এখানে উত্তর হবে কি? ইবান বতুতা। চারবাগ, এটা কাদের পদ্ধতি? এটা আসলে মুঘলদের আমলে যে বাগান তৈরির একটা পদ্ধতি ছিল, একটা প্রথা ছিল, রীতি ছিল, সেটাকে চারবাগ বলা হতো। অ্যাকচুয়ালি ওরা ধরো কোনো একটা জায়গায় ধরো কোনো একটা স্থাপত্য তৈরি করলো, সেই স্থাপত্যের চার কোণে ওরা 4টে বাগান তৈরি করে। তোমরা লক্ষ্য করে থাকবে যে তাজমহলের যে 4টে কোণ, সেই 4টে কোণে দেখবে 4টে পাহাড় রয়েছে, আর এইগুলোতে কি রয়েছে? রাস্তা রয়েছে। এগুলোতে দেখবে রাস্তা রয়েছে। হ্যাঁ, আর এইগুলোতেও রাস্তা রয়েছে। তো যাই হোক, এই যে 4টে বাগান তারা তৈরি করলো, এই প্রথাটা মুঘলদের সময় তোমার ছিল। তো এটা তোমার তাদের সময়কালের সময় প্রথা ছিল। এটা মুঘলদের আমলে বাগান তৈরির একটা প্রথা ছিল, বাগানের। অপশন সি। দিনেমার বলা হতো কাদের? দিনেমার বলা হতো ডেনমার্ক, যারা ল্যান্ডের বাসিন্দা ছিলেন তাদের বলা হতো দিনেমার। ঠিক আছে। আর পর্তুগিজ কোনো দেশের নাম নয়। পর্তুগিজ অ্যাকচুয়ালি লোকদের কি বলা হতো? পর্তুগিজ কাদেরকে বলা হতো? যারা পর্তুগাল থেকে এসেছিল। ঠিক আছে। আর তারপরে চলো, সিন্ধু সভ্যতা কোথায় সিটাডেল ছিল না? সিন্ধু সভ্যতার কোথায় সিটাডেল ছিল না? তোমরা বলো, উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই মনে মনে। তো সিন্ধু সভ্যতার কোথায় সিটাডেল ছিল না? চানহুদারো। সিটাডেল কথার অর্থ হচ্ছে তোমার উঁচু স্থান। পশ্চিম দিকে হরপ্পা সভ্যতার সমস্ত যে স্পটগুলো ছিল, প্রত্যেকটা অঞ্চলেরই পশ্চিম দিকে দেখা যেত একটু উচ্চ জায়গা থাকতো। সেখানে যারা ধনী ব্যবসায়ী বা উচ্চ বর্ণের লোকজন, তারা ওখানে বসবাস করে থাকতো। তো এইটা দেখা যেত না কোথায়? সিটাডেল দেখা যেত না কোথায়? চানহুদারোতে। ঠিক আছে। মহেঞ্জোদারো হরপ্পা নদীর তীরে, হরপ্পা রাভি নদীর তীরে, মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে। ঠিক আছে। আর কালীবঙ্গানের আসল অপর নাম কি বলো তো? কালো বাগান। মহেঞ্জোদারো মিতেস্তূপ। ঠিক আছে। মহেঞ্জোদারো হচ্ছে মিতেস্তূপ, কালো বাগান হচ্ছে কালীবঙ্গান। চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? খাজা মঈনুদ্দিন চিস্তি হলো চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। কে বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন? দেখো, সেই সময়ে ইব্রাহিম লোদি আমাদের দিল্লিতে শাসন করছিলেন। তো তার বলতে পারো আত্মীয় দৌলত খাঁ লোদি, এবং তার সাথে অ্যাড করে দাও আলম খাঁ লোদি।
এরা দুজনে মিলে, দৌলত খাঁ লোদি এবং আলম খাঁ লোদি, এরা দুজনে মিলে ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য বা তাকে ধূলিসাৎ করার জন্য বাবরকে আক্রমণ করেছিলেন। ঠিক আছে, তারা ভেবেছিল যে বাবর বা ওই সমস্ত দেশ থেকে যারা আক্রমণ করতে আসতো তারা লুটপাট করে রাজাদেরকে ধ্বংস করে দিয়ে লুটপাট করে তারা আবার তাদের নিজেদের দেশে ফিরে চলে যেত। কিন্তু বাবরের ক্ষেত্রে সেটা হয়নি। বাবর এখানে এসে রাজত্ব শুরু করে দেয় এবং তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দেয়। ঠিক আছে, তারপর ন্যায় শৃঙ্খল, জাঞ্জির ই আজম, ন্যায় শৃঙ্খল কে স্থাপন করেছিল? ন্যায় শৃঙ্খল স্থাপন করেছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর তোমার ন্যায় শৃঙ্খলের প্রতিষ্ঠা করেছিল। এবং এটা কি জিনিস, যমুনা থেকে তার পর্যন্ত, তার যে রাজ দরবার পর্যন্ত একটি শিকল সে করে রেখেছিল। তো সেই শিকল ধরে কেউ যদি নাড়াতো তাহলেই রাজা বেরিয়ে আসতেন এবং যে কোনো ব্যক্তি তার যে বিষয়ে সে বিচার চাইতে এসেছে তাকে সেই বিচার সে সবসময় দিত। ঠিক আছে, তো সবাইকেই সে বিচার দিত। তো বিচার ব্যবস্থাকে আরও ভালো করার জন্য কিন্তু এই ব্যবস্থা জাহাঙ্গীর করেছিল। ঠিক আছে, মনে রেখো জাহাঙ্গীরের সময়কালে পেন্টিং খুব ফেমাস হয়েছিল এবং শাহজাহানের সময়কালে না স্থাপত্য শিল্প খুব ফেমাস হয়েছিল। যে আর্কিটেকচার, আমাদের মুঘল বংশের যে আর্কিটেকচার, সেটা সব থেকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে। সেই জন্য এই যুগ মানে এর শাসনকালটাকে, শাহজাহানের শাসনকালটাকে। শশাঙ্ক কার উপাসক ছিলেন? শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। ঠিক আছে, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা আগেও একবার একটা কোনো ক্লাসে আমি বলেছিলাম। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা, এটা মাথায় রেখো। গোপাল। দেবপাল শ্রেষ্ঠ রাজা ছিল, দেবপাল। আর ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। নিম্নলিখিত কোন বংশের শাসকগণ দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? সেটা হচ্ছে চোল বংশ। তোমরা নাম শুনে থাকবে রাজা চোল, যে রাজরাজেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিল। রাজেন্দ্র চোল গঙ্গৈকণ্ড চোলাপুরম প্রতিষ্ঠা করেছিল। এবং এদের মনে রেখো, এদের নৌবাহিনী খুব শক্তিশালী ছিল, প্রচুর শক্তিশালী ছিল। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাস হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাস হয়েছিল? লর্ড লিটনের আমলে। তোমরা এর সালটা আমাকে বলবে। ঠিক আছে, এর সালটা আমাকে বলবে। তারপর লর্ড রিটনের আমলে, রিপনের আমলে কি কি হয়েছিল বলো একটু দেখি, কি মাথায় আসছে? 1881-তে সে প্রথম, তার আমলেই কি হয়েছিল? জনগণনা স্টার্ট হয়েছিল। আর তার আমলেই কি হয়েছিল? যে ইলবার্ট বিল পাস হয়েছিল। যে ইলবার্ট বিল কি সম্পর্কিত ছিল? বিচার ব্যবস্থা সম্পর্কিত ছিল। আর এটা তোমার কি বলা হয়েছিল ইলবার্ট বিলে? যে এখন থেকে ইংরেজ বা ভারতীয় বলে কিছু নয়, যে জাজই হবে হোক না কেন, তার সামনে যে কোনো একজন আসামি আসুক, তার বিচার সে করতে পারবে। অর্থাৎ যদি দেখা গেল জাজের আসনে কোনো একজন ভারতীয় রয়েছে আর যার সম্পর্কে বিচার চাইতে আসা হয়েছে সে একজন কোনো ইংরেজ, অর্থাৎ সেই ইংরেজটা কোনো হয়তো ভুল করেছে, তো তার অধিকার আছে, অর্থাৎ সেই ভারতীয় জাজের অধিকার আছে সে সেই ইংরেজের বিচার করার। তো এইটা নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি হয়ে যায় যে কেন একজন ভারতীয় একটা ইংরেজকে বিচার দিতে পারে, কি করে হতে পারে? একটা ভারতীয়ের এত বড় সাহস কবে থেকে হয়ে গেল? তো এই বিলটাকে নিয়ে পরে অনেক কন্ট্রোভার্সি হয় এবং এই বিলটাকে সে তুলতে পরে বাধ্য হয়েছিল। ঠিক আছে, এবং এর আমলেই প্রথম তোমার এনেছিল ফ্যাক্টরি অ্যাক্ট এসেছিল। হ্যাঁ, এর আমলেই প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট এসেছিল 1881-তেই আই থিঙ্ক। হ্যাঁ, এই লর্ড রিপনের আমলেই। আর তারপর কি আছে? আর ক্যানিংয়ের সম্পর্কে, ক্যানিং হচ্ছে সেই ব্যক্তি যে হলো আমাদের ভারতবর্ষের প্রথম ভাইসরয়। যদি বলা হয় ভারতের প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। ঠিক আছে, কবে থেকে হয়েছিল? 1858 থেকে হয়েছিল।
এর আগে পর্যন্ত ভাইসরয় বলে কোনো পদ ছিল না। এর আগে ছিল কি, এর আগে ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদটাকে বাদ দিয়ে যখন 1858 সালে নতুন একটা অ্যাক্ট এলো, সেই অ্যাক্টে বলা হলো যে এখন থেকে ওই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এখন থেকে কি হয়ে যাবে, ভাইসরয় হয়ে যাবে। তো যদি বলা হয় যে ফার্স্ট ভাইসরয় কে আমাদের ভারতবর্ষে, তাহলে বলবে যে লর্ড ক্যানিং। ঠিক আছে। শিক্ষার জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হয় কোন চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে? শিক্ষার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল 1813 নম্বর চার্টার অ্যাক্টে। ঠিক আছে। প্রথম অ্যাক্ট কত সালে এসেছিল? 1773 সালে। এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট কত সালে এসেছিল? 1773 সালে। এবং এই অ্যাক্টের থ্রুতেই আমাদের দেশে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। কত সালে? 1774-এ। 1774-এ। তারপর 93 এসেছিল, তারপর 83-তে 1813-তে এসেছিল। 1813-তে বলা হয়েছিল যে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা করে বরাদ্দ করতে হবে শিক্ষা খাতে, এটা বলা হয়েছিল। এবং তার সাথে বলা হয়েছিল যে চা মানে টি, হ্যাঁ, টি এবং তার সাথে চায়না, হ্যাঁ, চায়না সমস্ত প্রোডাক্ট ছাড়া বাদ দিয়ে সমস্ত প্রোডাক্টের উপরে যে মনোপলি এতদিন পর্যন্ত ইংরেজরা গ্রহণ করছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অ্যাকচুয়ালি ইংরেজ বলা ভুল হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে তোমার টি এবং এত সমস্ত বিষয়ে তাদের একটা মনোপলি ছিল, সেই মনোপলিটাকে কি করে দিল, তুলে দেওয়া হলো। শুধুমাত্র 2টো প্রোডাক্টের উপরে তাদের মনোপলিটা থেকে গেল। কোন কোন 2টো প্রোডাক্ট ছিল? একটা মনে রাখবে চা, এবং আর একটা হচ্ছে চায়না। ঠিক আছে, চাইনিজ প্রোডাক্ট আর কি। ঠিক আছে, তো এই 2টো প্রোডাক্টের উপরে পরবর্তীকালে এই যে 1833 সালে যখন একটা অ্যাক্ট এলো, হ্যাঁ, সেই অ্যাক্টের মাধ্যমে না এই চা চিনির উপরে, মানে চিনি বলতে এখানে ওই চায়ের মধ্যে যে চিনি দেওয়া হয় ওই চিনির কথা বলা হচ্ছে না, চায়নার কথা বলা হচ্ছে। চা এবং চাইনিজ প্রোডাক্টের উপরে যে মনোপলিটা ছিল সেটাকেও তুলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, বেশ। তারপর তো এটা মনে রেখো যে 1813 সালে শিক্ষার জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হয় এবং প্রত্যেক বছর শিক্ষা খাতে 1 লক্ষ টাকা করে খরচ করা বা বরাদ্দ করার কথা বলা হয়েছিল। ঠিক আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে 1907-এ যেটা হয়েছিল, সভাপতি কে ছিলেন? তো কে ছিলেন? রাসবিহারী ঘোষ ছিলেন। রাসবিহারী ঘোষ। সুরাট স্প্লিট যেটাকে বলা হয়ে থাকে, সেখানে চরমপন্থী এবং নরমপন্থী তোমার ভাগ হয়ে যায়। তো এটা কত সালে হয়েছিল? 1907 সালে হয়েছিল। এবং কোথায় হয়েছিল? সুরাটে হয়েছিল। চরমপন্থী এবং নরমপন্থী বিভক্ত হয়েছিল। এবং এই সময়ে সভাপতি কে ছিল কংগ্রেসের? রাসবিহারী ঘোষ। মেবারে রানা প্রতাপ সিং মোগল সেনাদের দ্বারা পরাজিত হয়েছিলেন কোন যুদ্ধে? মেবারে রানা প্রতাপ সিং হলদিঘাটের যুদ্ধে তোমার মোগলদের সেনাদের দ্বারা পরাজিত হয়েছিলেন। ঠিক আছে। তারপর 1943 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে সুভাষচন্দ্র বসু আরজি হুকুমত ই হিন্দ প্রতিষ্ঠা করেন। কোথায়? আরজি হুকুমত ই হিন্দ প্রতিষ্ঠা করেন সিঙ্গাপুরে। ঠিক আছে। তারপর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় কত সালে? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় কত সালে বলো? অসহযোগ আন্দোলন শুরু করা হয়েছিল তো 20-তে, প্রত্যাহার করা হয়েছিল তার নিশ্চয়ই পরেই হবে। এইগুলো তো হতেই পারে না, তোমরা জানো। হয় এটা হবে, না হলে এটা হবে। কারণ কেউ যদি জানে যে হ্যাঁ অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 20-তে, তাহলে 22-এই শেষ হবে। এবং কিসের জন্য এটাকে তুলে নেওয়া হয়েছিল? চৌরি চৌরা ঘটনার কারণে। ঠিক আছে, যেটা 1922 সালে হয়েছিল। তারপর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কত তারিখে? তারিখটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে 13ই এপ্রিল 1919 সালে। ঠিক আছে। সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল মালিক, এদের দুজনকে গ্রেপ্তার করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে বন্দি করা হয়েছিল। সেই কারণে তারা একটা মিটিং করছিল, একটা জমায়েত করেছিল। এবং সেই জমায়েতটা হয়েছিল কোন দিন? বৈশাখী পূর্ণিমার দিনে। পাঞ্জাবিদের কাছে, শিখদের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা উৎসবের দিন। সেদিন শান্তিপূর্ণভাবে তারা একটা বৈঠক করছিল। তো সেই বৈঠকের মধ্যে এসে হঠাৎ করে কোনো রকম ওয়ার্নিং না দিয়ে জেনারেল ডায়ার গুলি বর্ষণ করে এবং বহু মানুষের প্রাণ চলে যায়। ঠিক আছে। পরবর্তীকালে এটাকে লন্ডনে গিয়ে
যে নামটা ভুলে গেলাম আমি তার উপরে একটা সিনেমাও আছে যে পর্দা নিয়েছিল, নামটা আমার মাথায় আসছে না এখন। উধাম সিং আই থিঙ্ক। হ্যাঁ, তো সে কি করেছিল, বল্লা নিয়েছিল ওটা। তারপর জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি ইয়ে কী ছিল? আচ্ছা বলো তো, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য কে কোন পুরস্কার করেছিল? তো রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাইট উপাধি সে ত্যাগ করেছিল। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় বাঙালি মহিলা। দেখো, 3খানা কোশ্চেন আজকে বলছি এখান থেকে। যদি 1917-তে অ্যানি বেসান্ত প্রথম মহিলা যিনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, ঠিক তার 8 বছর পরে 1925 সালে সরোজিনী নাইডু কংগ্রেসের সভাপতি ছিলেন, যিনি প্রথম ভারতীয় মহিলা ছিলেন। তারপর ঠিক 8 বছর পরে 1933 সালে নেলি সেনগুপ্ত প্রথম বাঙালি ভারতীয় মহিলা যিনি আমাদের কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, তো এই 3টে মনে রেখো। 8 বছরের গ্যাপ ছিল প্রত্যেকটার মধ্যে। 1932 খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষিত সাম্প্রদায়িক বাটোয়ারা পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করেছিলেন। সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি কে ঘোষণা করেছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা যখনই দেখবে এটা করেছিল র্যামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল সেই সময়কার। কোন সময়ের কথা বলছি? 1932 সালে। এবং এই সালটাকে মাথায় রেখো যে 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি চালু করেছিলেন। এবং মনে রেখো যে এটা মুসলিম, শিখ এবং অনুন্নত সম্প্রদায় সবার জন্যই এই আলাদা পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিল। যদি বলা হয় মুসলিমদের জন্য প্রথম কখন করা হয়েছিল? 1909 খ্রিস্টাব্দে শুধুমাত্র মুসলিমদের জন্য করা হয়েছিল। পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল 1909 সালের যে অ্যাক্ট এসেছিল সেই অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, এই অ্যাক্টটাকে কি বলা হয় বলো দেখি? মরলে মিন্টো রিফর্মস বলা হয়। এই 1909 সালের যে অ্যাক্ট সেটাকে বলা হয় মরলে মিন্টো রিফর্মস। এই রিফর্মসের সময় কিন্তু মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, তারপর এবং 1919 সালে যে অ্যাক্ট এসেছিল সেটাকে বলা হয় কি? মন্টেগু চেমসফোর্ড আইন। তারপর 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ব্রিটিশরা নিম্নলিখিতদের মধ্যে কাকে গ্রেপ্তার করে এবং ফাঁসি দেয়? তো উত্তরটা হচ্ছে তাঁতিয়া টোপেকে। মনে রেখো, তাঁতিয়া টোপে এবং যে নানা সাহেব এরা দুজনেই মোটামুটি একই জায়গা থেকেই প্রায় লিড করেছিল। সেই জায়গাটার নাম কি আমি তোমাদের আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে কানপুর। লক্ষ্মীবাই ঝাঁসি থেকে করেছিল। ঠিক আছে, বিহারে ছিল কুনওয়ার সিং, বখত খাঁ ছিল এই দিল্লিতে। তোমাদের এই নিয়ে টেলিগ্রামে একটা দেখবে পোস্ট করে দিয়েছি, তোমরা এটাকে কালেক্ট করে নিও। আর টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিই। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে তোমরা যদি খেয়াল করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা ওটাতে জয়েন হয়েছে এবং যে রিলেটেড ইনফরমেশানগুলো থাকবে সেখানে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর হয় কত সালে? লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর হয় 1905 সালে। ঠিক আছে, 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়। আর যদি বলা হয় বঙ্গভঙ্গ স্থগিত হয় কত সালে? বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয় কত সালে? রদ কথাটা থাকলে তখন কি বলবে? 1911 সালে। 1911 সালে কি হয়েছিল? রদ হয়েছিল। ভারতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত মুসলমান সভাপতি কে ছিল? বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি হচ্ছে প্রথম নির্বাচিত মুসলমান সভাপতি।
কত সালে সে ইয়ে করেছিল, কত সালে? 1988, তাই তো? 1988, দাঁড়াও একটু চেক করে নিই। 1986-তে 1985-তে কে করলো? 1985-তে করলো উমেশচন্দ্র ব্যানার্জি। 1985-তে কে করলো? উমেশচন্দ্র ব্যানার্জি। 1986-তে কে করলো? 1986 সালে সভাপতি কে ছিল? 1986-তে ছিল দাদাভাই নওরোজি। 1987-তে 1987-তে বদরুদ্দিন তৈয়বজি করেছিল। আর 1988-তে একজন জর্জ ইউল নামক একজন বিদেশি করেছিল। ঠিক আছে, 1988-তে জর্জ ইউল নামক একজন বিদেশি করেছিল। তো বদরুদ্দিন তৈয়বজি কত সালে? 1987-তে। ঠিক আছে। ভারতের সর্বপ্রথম জনগণনা কবে হয়েছিল? ভারতের সর্বপ্রথম জনগণনা কবে হয়েছিল? দেখো, যদি অপশন অনুযায়ী বলা যায় তাহলে ওরা এটা জিজ্ঞাসা করেছে, সর্বপ্রথম সুসংগঠিতভাবে জনগণনা শুরু হয়েছিল 1881 সালে। কার আমলে হয়েছিল? লর্ড রিপনের আমলে হয়েছিল। সে সময় কে ছিল? রিপন ছিল। আর যদি বলা হয় একটা র্যান্ডমভাবে জাস্ট কতজন আছে প্রত্যেক বছর বা প্রত্যেক 10 বছরে এরকম করবো সেরকম কোনো প্ল্যানিং না করে জাস্ট কতজন লোক আছে যেটা একবার গুনে দেখতে হবে, এই ভেবে যে প্রথমবার একটা অসংগঠিতভাবে একটা জনগণনা হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? 1900 বলছি, আর 1871-এ কার আমলে? মেয়র আমলে। ঠিক আছে, লর্ড মেয়র আমলে যে প্রথম গভর্নর জেনারেল যাকে মানে খুন করা হয়েছিল। কোথায়? আন্দামানে খুন করা হয়েছিল। ঠিক আছে, এক আততায়ীর হাতে সে মারা যায়। ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারতের স্বাধীনতা বিলটি পাস হয়? ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারতের স্বাধীনতা বিলটি পাস হয়েছিল? 4 জুলাই। ঠিক আছে, 4 জুলাই 1947 খ্রিস্টাব্দে। তারপর মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1906 সালে। ঠিক আছে, আগা খা এবং সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেছিল। কোথায় করেছিল? ঢাকাতে করেছিল। সবই মাথায় রেখো। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কত সালে অবস্থিত? কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি হায়দ্রাবাদে অবস্থিত। তারপর ব্রিটিশ পার্লামেন্ট প্রবর্তিত নিম্নলিখিত কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকলাপকে রানীর শাসন নিয়ন্ত্রণে আনেন? ব্রিটিশ পার্লামেন্ট প্রবর্তিত নিম্নলিখিত কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রানীর শাসনের নিয়ন্ত্রণে আনেন? দেখো, এই যে ভারত সরকার আইন 1858, এর আগে পর্যন্ত আমাদের ভারতকে তোমার শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে একটা কোম্পানি রুল ছিল। কিন্তু এর পরবর্তীকালে যখন এই ভারত সরকার আইন 1858 এলো, মানে বিশেষ করে মহাবিদ্রোহের যে প্রভাব সেটা দেখার পর যখন দেখলো যে না, এখন আর এই কোম্পানিকে দিয়ে রুল করানো আর যাবে না, তখন কি করলো ব্রিটিশ পার্লামেন্ট ডাইরেক্ট নিজেদের হাতে সেই ক্ষমতাটাকে নিল এবং ভারতকে তখন তারা ডাইরেক্টলি নিয়ন্ত্রণ করার শুরু করলো। এবং তারপর থেকেই ভাইসরয় পদটি সৃষ্টি করা হলো এবং ক্যানিং হলো প্রথম ভাইসরয় আমাদের দেশের। ঠিক আছে, 1858 সালের অ্যাক্টের মাধ্যমে। কি অ্যাক্ট? ভারত সরকার আইন 1858। আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1875 সালে। কে করেছিল? দয়ানন্দ সরস্বতী। তাকে কি বলা হয়? মূলাশঙ্কর বলা হয়। এবং তিনি কি বলেছিলেন? ব্যাক টু বেদাস। নেক্সট কোশ্চেন, যে কে সত্যবিলোপ নীতির প্রবর্তন করেন? কে সত্যবিলোপ নীতির প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি ইংরেজিতে হচ্ছে কি? ডক্টরিন অফ ল্যাপস। ডক্টরিন অফ ল্যাপস হচ্ছে কি? ডালহৌসি, লর্ড ডালহৌসি। ডক্টরিন অফ ল্যাপস। নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? দেখো কি কি দেওয়া রয়েছে, দেখি একটু। ইন্ডিয়ান মিরর কেশবচন্দ্র সেন, এটা ঠিকই আছে। দ্য বেঙ্গলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটাও ঠিক আছে। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত, এটাও ঠিক আছে। কিন্তু এই যে হিন্দু প্যাট্রিয়ট
শিশির কুমার ঘোষ, এটা ঠিক নয়। এটা অ্যাকচুয়ালি শুরু করেছিল হরিশচন্দ্র মুখার্জি এবং এটাকে পরবর্তীকালে অ্যাকোয়ার করে নিয়েছিল গিরিশচন্দ্র ঘোষ। ঠিক আছে, গিরিশচন্দ্র ঘোষ বা হরিশচন্দ্র মুখার্জি, এই দুটোর মধ্যে একজন দিলেই এর নামটা করবে, শিশির কুমার ঘোষ নয় কিন্তু। ভারত সভার প্রতিষ্ঠাতা কে? ভারত সভা প্রতিষ্ঠা করেছিল আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরা দুজনে মিলে ভারত সভা প্রতিষ্ঠা করেছিল 1876 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল? কত সালে গঠিত হয়েছিল? এটা হয়েছিল 1920 সালে। 1920 সালে হয়েছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং লালা লাজপত রায় হচ্ছে প্রথম তোমার প্রথম সভাপতি। মুম্বাইয়ে হয়েছিল, এটা মনে রেখো। তো আজকে আমাদের এই কটাই কোশ্চেন আমাদের কাছে ছিল। আমি পরবর্তীতে আরও তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসবো। তো তার জন্য তোমাদেরকে আরও বেশি রেসপন্স দেখাতে হবে, আরও বেশি আমার যে পরিশ্রমটা সেটাকে আরও বেশি সাপোর্ট করতে হবে। তো কেমন লাগলো সেটা জানাও, আর কীরকম কোশ্চেন নিয়ে আসবো, কেমন কোশ্চেন নিয়ে আসবো প্লিজ তোমরা জানাও। তোমরা না জানালে আমি কিছুই বুঝতে পারবো না। আর কোশ্চেনের লেভেল কেমন রয়েছে বা আমার এক্সপ্লেনেশনটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, তোমরা কীরকম চাইছো, জাস্ট কোশ্চেন অ্যান্সার নাকি না সঙ্গে যে এক্সপ্লেনেশন দিচ্ছি সেটাও একটু বেশি হলে ভালো হয় নাকি এর থেকে কমালে ভালো হয়, তোমরা একটু নিজেরা মতো বলো, ঠিক আছে? ওকে, বাই, তাহলে পরে আবার দেখা হবে।